নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের গল্প আমার মাসিমা, বিমল মিত্র রচনা। মাসিমা আর মেসোমশাইয়ের সম্পর্কটি আমার কাছে বড় বিচিত্র লাগতো বরাবর। মা বলতো, আহা, কি কপাল করেই যে এসেছিল রাঙাদি। সত্যি হিংসে করবার মতো কপালই বটে রাঙা মাসিমার। খুব ছোটবেলায় মনে পড়ে রাঙা মাসিমার বাড়ি গেছি। তখন ভাড়াটে বাড়ি ছিল। রাঙা মাসিমা নিজের হাতে রান্না করা, ময়লা কাপড় সেদ্ধ করা যাবতীয় কাজ করেছে। মেসোমশাই পর্যন্ত কখনো মুড়ি ছাড়া আর কিছু জল খাবার পায়নি। আমাকে দেখিয়ে মেসোমশাই বলেছে, ওকে দুটি মুড়ি দাও না। মাসিমা বলেছে, ওরা মুড়ি আর খায় না আমাদের মতন। তারপর হাতের কাজ করতে করতে বলেছে, ওর বাবা তোমার মতন আর অকম্মা লোক নয়। ওদের 3 জনের সংসার, তবু 4 সের দুধ নেয় ওর মা, তা জানো? মেসোমশাই বলেছে, তা মুড়ি কি খারাপ জিনিস গা? বর্ষা বাদলের দিনে তেল নুন মেখে মুড়ি খেতে তো বেশ ভালোই লাগে আমার। রাঙা মাসিমা রেগে গিয়ে বলেছে, তোমার মতো লোকের হাতে পড়ে মুড়ি ছাড়া যে আর কিছুই জুটবে না তা আমি জানি। যেমন ফুটো কপাল আমার। তখনও মেসোমশাই জজ হয়নি, সামান্য উকিল মাত্র। বউবাজারের একটা গলিতে সে যে কি বাড়িতে থাকতো, একখানা মাত্র শোবার ঘর, তারই মধ্যে ঢালোয়া বিছানা, 3-4টে ছেলে মেয়ে নিয়ে সে একটা ঘরের মধ্যে থাকা, আর রান্নাঘরটার গোলপাতার ছাউনি। সেই এক চিলতে রান্নাঘরের মধ্যে দিন রাত কাটতো মাসিমার। কিন্তু তবু কত যে পরিপাটি কাজ। রান্না সারা হয়ে গেছে, খাওয়া দাওয়া চুকে গেছে, ছেলেমেয়েরা স্কুলে, মেসোমশাই করতে। তখন যত রাজ্যের কাজ মাসিমার। বড়ি শুকোতে দিয়েছে রোদ্দুরে, খার কাচতে বসেছে, কিংবা চাল বাছতে শুরু করেছে কুলো নিয়ে। অথচ একটা ঝি নেই, চাকর নেই। মেসোমশাই কতবার বলেছে, একটা বিধবা মেয়ে মানুষ আছে, ওরা বলছিল মাইনে নেবে না, শুধু খাবে, রাখলেও তো পারো। রাঙা মাসিমা ঝাঁঝিয়ে উঠত, থামো তুমি। তোমার মতো অকম্মা লোকের হাতে যখন পড়েছি, তখন জানি আমার কপালে কষ্ট আছে। জিজ্ঞেস করো ওকে। ওদের 3 জনের সংসার, তবু ওর মাকে কখনো নিজের আনতে হয়নি। মেসোমশাই বলতো, তা বলে তোমার একটা অসুখ বিসুখ করলে তখন? মাসিমা বলতো, অসুখ বিসুখ হলে তো বেঁচে যায়, আমাকে আর ভূতের বেগার খাটতে হয় না তোমার সংসারে। মেসোমশাইকে দেখেছি ভোরবেলা উঠে নিজের হাতে নিজের জামা কাপড় কেচে ঘর পরিষ্কার করে বাইরের ঘরে কাজ নিয়ে বসে গেছে। তারপর চট করে এক ফাঁকে মক্কেলকে বসিয়ে রেখে বাজারও করে এনেছে। মাসিমা দেখতে পেয়ে হৈ হৈ করে উঠেছে, ও কি, মাছের থলি আর আনাজের থলি একাকার করে ফেললে যে, চিষ্টি আঁশ করে ফেললে যে তুমি। অমন বাজার করবার মুখে আগুন। নাও, হাত ধো। নিজেই জলের ঘটি নিতে যাচ্ছিল মেসোমশাই, আবার হৈ হৈ করে উঠেছে মাসিমা, এই দেখো, আবার হেসেল শুদ্ধ আঁশ করে দেবে নাকি? কি অকম্মা লোকের হাতে পড়েছি মা। বলি, আঁশ হাতে যে হেসেলের ঘটি ছুঁচ্ছিলে তুমি। মেসোমশাই হয়তো তখন সত্যিই বড় ব্যস্ত। বাইরের ঘরে মক্কেল বসিয়ে রেখে এসেছে। একটু যেন গলা চড়িয়েই বলল, তা আমার হাতে একটু হাত ধোবার জল দাও, মক্কেলটা বসে আছে যে সব। মাসিমা রান্নাঘর থেকে বলে, তা তোমার মক্কেলটাই বড় হলো গা তোমার কাছে। হলো, কর্তার কথা শোন তোরা, শুনেছি সনাসৃষ্টির কথা, বলে সাক্ষী মানত ছেলে মেয়েদের। আমায় লক্ষ্য করে মেসোমশাইকে শুনিয়ে শুনিয়ে মাসিমা কতদিন বলতো,
এই আমা হেন গিন্নি পেয়েছিলে বলে এই যাত্রা টিকে গেলে তুমি, যা বলবো। তারপর একটু থেমে বলতো, একবার ইচ্ছে হয় দেখতে, আমি দুদণ্ড চোখ বুঝলে তুমি কেমন করে চালাও সব। আমরা তখন অতি ছোট, সব জিনিস বোঝবার বয়স হয়নি। দেখতাম মাসিমার কথা শুনে মেসোমশাই কেমন নিরুত্তর হয়ে থাকতো। অত যে অভিযোগ অনুযোগ, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মেসোমশাই নির্বিকার চিত্তে আদালতে নথিপত্র পড়ছে, নিজে উদয়স্ত পরিশ্রম করে টাকা এনে সংসারে তুলে দিচ্ছে মাসিমার হাতে। মাসিমা আবার সে টাকা আঁচলে গেরো বেঁধে রাখছে, কিন্তু একটা কোনো খরচের জন্য টাকা চাইলে মাসিমা আগুন। বলতো, কোত্থেকে টাকা পাবো সে হিসেব রাখো, টাকা কোথায় পাবো, টাকা আমার হাতে নেই। তা মেসোমশাই বলতো, তা ছেলেটার জ্বর, ওষুধ তো আনতে হবে। মাসিমা তখন সে দৃশ্য থেকে দূরে সরে গেছে। মেসোমশাই রান্নাঘরের দরজা পর্যন্ত গিয়ে বললে, ওষুধটা তাহলে এনে দিয়ে যায়। তা যাও না, কে বলছে যে ওষুধ এনো না? টাকা দাও দুটো। মাসিমা বললে, টাকার কি গাছ আছে আমার, না আমি পুরুষ মানুষ চাকরি করে টাকা আনবো? তা আমি যদি পুরুষ মানুষ হতুম তো সংসারের এমন দশা হতো না। জিজ্ঞেস করো ওকে, ওদের 3 জনের সংসার, তবু কটা ঝি আর কটা চাকর রেখেছে ওর বাবা। ঝি চাকর আসে, মেসোমশাই বলে কই 10 জনকে খোসামত করে বাড়িতে আনে। চাকরকে লুকিয়ে লুকিয়ে বলে যায়, একটু যদি বকুনি টকুনি দেয় তোর মা তো কিছু মনে করিস নি বাবা, তোকে আমি আলাদা বকশিস দেব। যদি ভাত খেয়ে পেট না ভরে তো আমাকে বলিস, আমি তোকে পয়সা দেব, দোকান থেকে কিনে খেয়ে নিস। কিন্তু অশান্তি আরও বেড়ে যেত তাতে। মক্কেলদের সঙ্গে কাজের কথা বলতে বলতে একবার কানে তালা লেগে যাবার অবস্থা হয়। চাকরের সঙ্গে মাসিমার বচসার আর অন্ত থাকে না। মাসিমা বলে, ডাক তোর বাবাকে, সুখে চেয়ে সোয়াস্তি ভালো, বেশ ছিলাম সুখে, চাকর বাকর বাড়িতে ঢুকিয়ে এ এক কাল হলো। দুটো মানুষের ভাত খাবে, অথচ কাজের বেলায় এত ফাঁকি। এ তো চাকরানা নয়, আমাকে জ্বালানো। যেমন হয়েছে কর্তা তেমন হয়েছে কর্তার চাকর। তারপর যথারীতি একদিন কোর্ট থেকে ফিরে এসে দেখে সব নিস্তব্ধ। মেসোমশাই জিজ্ঞেস করে, হরি কোথায় গেল? মাসিমা বোধ হয় এই প্রশ্নেরই অপেক্ষা করছিল। বললে, যেমন তুমি অকম্মা বাবু, তেমনি তোমার অকম্মা চাকর। ও কাউকে আমার দরকার নেই। আমার যেমন কপাল, তোমার মতন লোকের হাতে যখন পড়েছি তখনই জানি অদেষ্টে আমার অনেক কষ্ট। জিজ্ঞেস করো ওকে, ওদের 3 জনের সংসার, তবু। এসব কথা যখনকার তখন আমরা খুব ছোট। তারপর বউবাজারের বাড়ি ছেড়ে মেসোমশাই কলেজ স্ট্রিটের ওপর সদর রাস্তায় বাসা নিয়েছে। আয় বেড়েছে, ছেলে মেয়েদের বয়স হয়েছে। খুকুর বিয়ে হয়ে গেছে এক বড় ঘরে। খুকুর বিয়েতে মেসোমশাই জাঁকজমক করেছিল খুব। সে বিয়েও মেসোমশাইয়ের এক মক্কেলের কল্যাণে। একটা পয়সা নেয়নি পাত্রপক্ষ। মক্কেলটা গাদা গাদা জিনিসপত্র দিয়ে গেছে বাড়িতে বয়ে। ধন্য ধন্য করেছে সব আত্মীয় স্বজন, নতুন কুটুম দেখে। বরকর্তা বলেছে, জিতেনবাবু এমন সজ্জন লোক, তার মেয়ের বিয়েতে আমরা টাকা নেব না। কেবলমাত্র মেসোমশাইকে দেখেই পাত্রী পছন্দ করেছে তারা। এমন সাধু লোকের মেয়ে ঘরে আনতে পারাও যেন বহু পুণ্যের ফল। মাসিমা কিন্তু তখনও সেই ভিড়ের মধ্যে বলেছে, ওর সাধ্যি কি ওই মেয়ে পার করেন। যা দেখেছ মা, সব এই আমি হেন মেয়ে ছিলাম বলে।
কোনো যোগ্যতা নেই তোর। গায়ে হলুদ দেখে সব লোক অবাক। মেয়েকে দিতে আর কিছু বাকি রাখেনি। মাসিমা গরদে জোর করে বললে, দেখেছো তো মা তোমরা এই অকম্মা মানুষটিকে? সে মেয়ে দেখার সময় থেকে এই পর্যন্ত যা কিছু সব আমাকেই করতে হচ্ছে। একটা কাজ তো ওকে দিয়ে হবার উপায় নেই। মেসোমশাই সামনে দাঁড়িয়েছিল। মাসিমা বললে, হাসছ কি? এই তো সবাই সাক্ষী আছে। বলু দেখি কেউ তুমি কোন কাজটা করেছ? যে কাজটা আমি দেখব না সব তো পণ্ড করবে। এমন কপাল আমার মা যে একা হাতে সব কাজ করতে হবে। সত্যি মাসিমা মেসোমশাইকে দেখে একবার অবাক হয়ে যেত। বলতো, আমার একবার কাছারিতে গিয়ে দেখে আসতে ইচ্ছে করে। তুমি কেমন করে কাজ চালাও সেখানে? উকিল থেকে আস্তে আস্তে মেসোমশাই জজ হলো। ভবানীপুরের মস্ত বাড়ি কিনলে। মন্টু তখন ডাক্তারি পাশ করে রেলে চাকরি নিয়েছে। মেজ ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে কাশি থেকে। জমজমাট সংসার। 3টে চাকর, 2টো ঝি। আত্মীয় স্বজন, নাতি নাতনি, বিধবা সধবা, গলগ্রহীর কলকোলাহলে বাড়ি পূর্ণ। তার মধ্যে সকাল থেকে রাত 12টা পর্যন্ত মাসিমার কেবল ওই এক কথা, হলে কি হবে মা, আমি যেদিকে দেখব না সেই দিকেই তো চিত্তির। যেমন হয়েছে বাড়ির অকম্মা কর্তা, তেমনি সবাই। একটা মানুষ যদি কাজে, সবাই এ বাড়ির কর্তার ধারা পেয়েছে। গৃহপ্রবেশের দিনে আত্মীয় স্বজন সকলের নিমন্ত্রণ হয়েছে। গিয়েই মাসিমার গলা শুনতে পেলাম। বলছে, আচ্ছা তুমি একটা অকম্মা মানুষ, তুমি আবার কাজের ভিড়ের মধ্যে কেন শুনি? মেসোমশাই বুঝি নিজের গামছার খোঁজে এসেছিল অন্দরমহলের ভেতর। মাসিমার মন্তব্য শুনে আবার যেমন এসেছিল তেমনি চলে গেল। কোনো বিরক্তি নেই, বিরাগ নেই। সদা শিব ধীর স্থির শান্ত মানুষটি বরাবর। সামান্য অবস্থা থেকে নিজের ধৈর্য, সাহস, কর্তব্যনিষ্ঠা, একাগ্রতা দিয়ে অক্লান্ত উদয়াস্ত পরিশ্রম করে বৃত্তশালী হয়েছে। কিন্তু কোনো হিংসা, ক্ষোভ, দুর্ব্যবহার নেই কারো ওপর। মাসিমা বলে, এও বলে রাখছি বাপু তোমাদের, তোমরা এখন বড় হয়েছ, সব বুঝতে পারো। এই আমার মতো গিন্নি পেয়েছিল বলেই তোমার মেসোমশাই এই বাড়ি ঘর দর করতে পারলে কলকাতায়। পুত্রবধূদের ডেকে বলে, এই শোনো বৌমারা, এই আজ আমাকে দেখছো তোমরা এমনি, এই আমি একদিন ছেলে মানুষ করা থেকে এই কলকাতায় বাড়ি করা পর্যন্ত সব একা করেছি। আমি না থাকলে ওই ছেলেরাও মানুষ হতো না, মেয়েদেরও বিয়ে হতো না। ওই অকম্মা মানুষ শুধু মাসে মাসে কটা টাকাই এনে তুলে দিয়েছে আমার হাতে। আর তো কোনো যোগ্যতা ছিল না ওর মানুষের। যে মানুষের কোনো যোগ্যতা ছিল না, সে মানুষ সামান্য অবস্থা থেকে এত বড় কেমন করে হলো, এই প্রশ্ন কেউ কোনোদিন করেনি মাসিমাকে। দিনে দিনে বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, পুত্র পৌত্র, ধন জন কিছুরই অভাব থাকেনি মাসিমার। সে মুড়ি খাওয়া এখন উঠে গেছে। এখন সংসারে দৈনিক 5-7 সের দুধ খরচ হয়। নাতনিদের এক ক্ষেপে গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে তারপর কর্তাকে কোর্টে পৌঁছে দেয়। মেসোমশাই গরমের ছুটিতে মাসিমাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যায়। সংসার জ্বলজ্বল করছে। চারিদিকে সাফল্য, চারিদিকে সাচ্ছল্য। পাড়ার 5-10 জন লোক রোজ এসে কুশল প্রশ্ন করে যায়। দেশের 10-20টা ব্যাপারে মেসোমশাইয়ের ডাক পড়ে। কত অসংখ্য প্রতিষ্ঠানে দাতব্য করতে হয়। সময় পায় না মেসোমশাই সব জায়গায় যেতে। তবু কজন আমায় পীড়াপিড়ি করছিল কদিন ধরে মেসোমশাইকে গিয়ে তাদের প্রতিষ্ঠানের সভাপতি হতে বলবার জন্যে। আমিও মাসিমাকে দিয়ে বলবো ভাবছিলাম।
মাসিমা শুনে বললে, ও মানুষকে তো চিরটাকাল দেখে আসছি, বিয়ে হওয়ার স্তক আমাকে জ্বালিয়েছে, ওকে দিয়ে তোদের কাজের কি সুসার হবে বলতো? মাসিমা সত্যি হেসে পাচ্ছে না, বলে, ওকে সভাপতি করবে? তবেই হয়েছে, তোরা লোক পেলিনে রে। কথায় কথায় মাসিমা খোঁটা দেয়, ওই তো দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করো না ওকে। ওদের তো 3 জনের সংসার, এখন না হয় ওর বউ ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওর মা কোন দিন সংসারের কোন কুটোটা নেড়েছে বলুক ও। কখনো কখনো রেগে বিরক্ত হয়ে গিয়ে বলে, পারবো না আমি এত দেখতে, তোমার সংসার তুমি দেখো, আমি পারবো না। বিয়ে হয়ে এ বাড়িতে ঢোকা অবধি এক দণ্ড ফুরসত পেলাম না মা। কেন, কি আমার দায় পড়েছে? হোক গে সব লন্ড ভণ্ড, তুমি নিজে দেখতে পারো ভালো, নইলে রইল সব পড়ে। সব আবচ নষ্ট হোক, আমি ফিরেও দেখব না আর। বলে মাসিমা নিজে শোবার ঘরে বিছানায় উঠে গিয়ে বসে। বড় বৌমা লোক ভালো, মন রাখা কথা বলতে জানে। বলে, মা আপনি এখানে বসে থাকলে কেমন করে কি করব? আমরা ছেলে মানুষ কি বুঝি, আপনি সামনে বসে দেখিয়ে দিন, আমরা শিখে নিই। মাসিমা বলে, কেন, উনি কোথায় তোমার শ্বশুর? তিনি তো বাইরের ঘরে। ডাকো তাকে, ডেকে আনো, দেখুক না সে সংসারের হুজ্জতটা কত। তা কি আর কেউ জানে না মা, সবাই জানে, আপনি তবু একবার চলুন নিচে। না, তুমি যাও বৌমা, আমি যাব না। একদিন ও মানুষ দেখুক কাজটা কি হয় সংসারে। বাইরে বাইরে শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো তো নয়, তোমার শ্বশুরের কথা বলছি। সারা জীবনটা আমায় এমনি করে হাড়ে হাড়ে জ্বালিয়েছে বৌমা, একটা দিনের তরে শান্তি পাইনি আমি। এমন অকমা লোকের হাতে পড়েছিলুম মা। বলতে বলতে মাসিমার চোখ সত্যি ছলছল করে ওঠে। সাধারণত মাসিমা কাক কোকিল ডাকবার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে। সেই শুরু হয় চরকির মতো পাক খাওয়া। কে কি খাবে, কোথায় অপচয় হচ্ছে, কার কি প্রয়োজন, সমস্ত জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। যেখানকার যে জিনিস সেখানে না থাকলে অনর্থ। রান্নাঘরের পাশে উঠোনের ঝাঁটাটা কাত হয়ে পড়ে আছে, মাসিমা সৌরভীকে ডেকে দু কথা শুনিয়ে দেবে। হ্যাঁ গা মেয়ে, উঠোনের ঝাঁটাটা যে বড় কাত হয়ে পড়ে আছে, এ কেমন ধারা অনার সৃষ্টি কাজ গা। সবাই কি বাড়ির কর্তার ধারা পেয়েছে? এদানি মাসিমা পুজোর সময় প্রতি বছরে একটা না একটা গয়না গড়াতো। বউদের যা হবার তো তার হয়ই। সেবার কাজের ভিড়ে স্যাকরারাও সময় মতো জিনিসটা গড়িয়ে দিয়ে যেতে পারেনি। বারবার লোক দিয়ে তাগাদা দিয়েও মহালয়া পেরিয়ে গেল। মাসিমা সেদিন একেবারে মেসোমশাইয়ের সদরে গিয়ে হাজির। মেসোমশাই কাগজপত্র নিয়ে ব্যস্ত ছিল। মাসিমাকে দেখে অবাক। মেসোমশাই মুখ তুলে চাইতেই মাসিমা বললে, বলি তোমাকে তো বলা বৃথা, তুমি তোমার রাজকার্য নিয়েই ব্যস্ত। কি হলো কি? বলি, সংসারে তো তুমিও একজন, না তুমি সংসার ছাড়া? সংসারে থাকতে গেলে 2-4 কথা বলতে হয়, তাই বলি, নইলে আমার আর কি। যেদিন মরে যাব, 2 চক্ষু বুঝবো, সেদিন তোমাকে বলতে আসবো না, তুমিও নিশ্চিন্তে রাজকার্য করবে। তা ভেবো না, তোমাকে আমি দুষছি। দোষ তোমারও নয়, দোষ আমারই পড়া কপালের। তা নইলে এত লোক থাকতে তোমার মতো অকমা লোকের হাতে কিনা আমায় পড়তে হয়। মেসোমশাই কিছু বুঝতে না পেরে বললে, কি হলো কি, বুঝতে পারছি না তো। মাসিমা বললে, হ্যাঁ গা, আমার কপালে কি যত অকম্মা জুটতে হয়,
চাকর ঝি বউদের কথা না হয় ছেড়েই দিলাম, তারা না হয় কেউ আপনার জন্যই, কিন্তু গয়লা স্যাকরা এদেরও কি বেছে বেছে পাঠিয়ে দাও আমার কাছে জ্বালিয়ে খাবার জন্যে? সেদিন গয়লা এলে তাকে সোজা শুনিয়ে দিলে মাসিমা, তোকে আর দুধ দিতে হবে না বাছা, কর্তা রক্ত জল করা পয়সা, আর তুই এমনি করে ঠকাবি? কর্তা না হয় মানুষ নয়, তা আমরাও কি চোখের মাথা খেয়ে বসেছি? কতদিন ছেলে মেয়ে নাতি নাতনি আমাদের সকলের সামনে মাসিমা দুঃখ করে মেসোমশাইকে বলেছে, তোমার হাত থেকে যে কবে নিষ্কৃতি পাবো কে জানে, 8 জন্মে কত পাপই করেছি। মাসিমা বলতো, সেই 11 বছর বয়সে বউ হয়ে ঢুকেছি এ বাড়িতে, আর এখন বুড়ি হয়ে গেলুম, সুখ যে কী দ্রব্য তা জানলুম না এ জীবনে। মা বাবাকে বলতো, পড়তে তুমি দিদির হাতে তো বুঝতে ঠেলা, অমন দেবতার মতো স্বামী, তাও উঠতে বসতে গঞ্জনা। বাবা বলতো, তোমার দিদি বুঝবে মজা একদিন, কর্তা মারা যাওয়ার পর ছেলেরা কি করে দেখো। আমাদের জ্ঞান হওয়া থেকে দেখে আসছি মাসিমাকে ওই একই রকম। আগে যখন মেসোমশাইয়ের অবস্থা খারাপ ছিল তখনও অভিযোগের অন্ত ছিল না। তারপর সংসারী মানুষের যা কিছু কাম্য, কিছু আর পেতে বাকি ছিল না মাসিমার। ঐশ্বর্য, সম্পদ, সুস্বাচ্ছন্দ্য, সচ্ছলতা, পরিজন, দাসদাসী। তারপর ভবানীপুরের প্রাসাদতুল্য বাড়ি, মেসোমশাইয়ের বাড়ি নয় তো, রাজপ্রাসাদ। সমস্তই মেসোমশাই নিজের চেষ্টায়, নিজের সৎ উপার্জনে। জীবনে কারো ক্ষতি করেননি, কারো উপর হিংসা নয়। দুয়ের কাছে যে কেউ আত্মীয় স্বজন বাড়িতে এসেছে আদর এবং অভ্যর্থনা পেয়েছে, বাড়ির একজনের মতো থেকেছে। দিনে দিনে পরিজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ সমস্তর মূলে একজনের অক্লান্ত অধ্যবসায় পরিশ্রম আর মানুষের সংসারে প্রতিষ্ঠা লাভ করার ঐকান্তিক নিষ্ঠা। সমাজে মেসোমশাইয়ের প্রতিষ্ঠা বেড়েছে দিন দিন। কোর্টে প্রসার বৃদ্ধি পেয়েছে, পদোন্নতি হয়েছে, সম্মানের সর্বোচ্চ শিখরে উঠেছে একদিন। কিন্তু যখন দিন গেলে 5 টাকা এনে মাসিমার হাতে তুলে দিয়েছে তখনও যা, যেদিন 5,000 টাকা এনে তুলে দিয়েছে সেদিনও তাই। সে টাকায় সংসারেরই শুধু সমৃদ্ধি হয়েছে, ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদের বাহার বেড়েছে, কিন্তু মেসোমশাইয়ের পরিশ্রমের হ্রাস বৃদ্ধি হয়নি। মাসিমার কাছে কোনোদিন কোনো মর্যাদারও তারতম্য হয়নি। মাসিমা ছেলে মেয়েদের খাওয়া তদারক যতখানি করেছে ততখানি করেনি মেসোমশাইয়ের। মাসিমা সন্ধে হতেই হুকুম দিয়েছে, ককাবাবু আই লুচি খাবে, মনে থাকে যেন ঠাকুর, আর মন্টুর মাছের তরকারিতে যেন ঝাল দিয়ে বসো না। ঠাকুর হয়তো বলেছে, বাবুর খাবারটা আগে দিয়ে দেবো মা। মাসিমা ঝাঁঝিয়ে উঠে বলেছে, বাবুর খাবার পরে হবে, খোকাবাবু ঘুমিয়ে পড়লে আর খেতে চায় না, জানো না? বড় ছেলের বিয়েতে নিমন্ত্রিত বহু লোকজন এসে খেয়ে দিয়ে গেল। 1000 লোকের খাওয়ার আয়োজন হয়েছিল। রাত তখন 12টা। সবাই খেয়ে দিয়ে ঘুমোতে যাবার আয়োজন করছে। হঠাৎ কে যেন বললে, বড়বাবু তো কই খাননি। খবর পেয়ে সবাই লজ্জিত সংকুচিত। মাসিমা খাবার ঘরের সামনে এসে অত লোকের সামনে চেঁচিয়ে উঠল, হ্যাঁ গা, তোমায় অকম্মা বলি কি সাধে, খেতে ভুলে গেলে কি বলে তুমি? এইটুকু উপকার তোমায় দিয়ে হয় না? আমার কি একটা কাজ, আমি একলা মানুষ, কত দিকে নজর দেব? কত জায়গায় একে একে বদলি হলো মেসোমশাই। মেসোমশাইয়ের কোর্টে যাবার কথা কিন্তু কারো মনে থাকে না সচরাচর। ঠিক সময়ে খাবার দেওয়ার কথাও কেউ ভাবে না। ঠিক সময়ে তৈরি হয়ে এসে মেসোমশাই দেখে খাবারের কোনো আয়োজনই হয়নি। মাসিমা এসে হাজির হয়, বলে, যখন একলা এই শরীরে সংসার ঠেলেছি তখন তো কই ভাত দিতে কখনো দেরি হয়নি, এখন কেন হয়? মেসোমশাই বলে, কেন হয় তা তুমিই জানো। মাসিমা বলে, আমার জানতে বয়ে গেছে, তুমিই দেখো,
গাদা গাদা লোক রেখেছ। বোঝো এখন যে আমার মতো গিন্নি পেয়েছিলে বলেই তুমি এই যাত্রা টিকে গেলে। তুমি কি ভেবেছ চিরটাকাল তোমার সংসারে বান্দিগিরি করব বলে জন্মেছি? আমার আর নিজের সুখ আহ্লাদ বলে কিছু নেই। পারবো না আমি দেখতে তোমার ভূতের সংসার। তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি পারবো না। যতদিন গত ছিল দেখেছিলাম, আর নয়, ঢের হয়েছে। সংসার করার স্বাদ আমার খুব মিটে গেছে। সংসারে শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে মাসিমারও শ্রীবৃদ্ধি হয়েছে দেখতাম। মাসিমাকে দেখলেও আর চিনতে না পারার কথা। নাতি নাতনি, পুত্র পৌত্র, পুত্রবধূদের ঘিরে বিকেলবেলা মাসিমা যখন বারান্দায় বসে, তখন সে এক দৃশ্য। এক বৌমা মাসিমা চুল বেঁধে দিচ্ছে, আর একজন সামনে বসে তরকারি কুটছে শাশুড়িকে জিজ্ঞেস করে, মন্টুর কপির তরকারিতে গরম মশলা দিতে বারণ করো ছোট বৌমা। খুকুর বাটিতে আজ যেন দুধ রেখো না, কদিন থেকে পেটের অসুখ করেছে। তোমরা তো কেউ দেখবে না। ভোলায় লুচি খাবে না বলেছে, ওর জন্যে তিজেল হাঁড়িতে এক মুঠো ভাত করে দিও। পল্টু দুধটা একটু ঘন করবে ঠাকুর, পাতলা দুধ খেতে পারে না ও, জানো তো। এমনই তদারক চলে মাসিমা সারাদিন ধরে। হঠাৎ হয়তো কেউ বললে, মা, কর্তাবাবু কোর্টে চাবি নিয়ে যেতে ভুলে গেছেন। মাসিমা বলে, জানি নে বাবু, সারাদিন কোন রাজকার্য করেন ভগবান জানেন। আমার শতেক কাজ, এত ঝঞ্ঝাটের মধ্যে কর্তার চাবির কথা সেও আমাকে ভাবতে হবে? পারবো না আমি অত। সংসারের একটা কুটো নেড়ে তো ও মানুষের উপকার নেই। বাইরে বাইরে কেবল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন, আর আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে মজা দেখছে। পারবো না আমি। যার যা খুশি করুক, খবরদার আমাকে কেউ কিছু বলতে আসিসনি, ভালো হবে না। তা এমনি করে মাসিমা দাম্পত্য জীবন কত বছর চলতো কে জানে। সংসার তখন জমজমাট। মেসোমশাই প্রতিষ্ঠার সুউচ্চ শিখরে উঠেছে। মাসিমারও চুল পেকে গেছে। সম্পদ আর ঐশ্বর্যের সীমা নেই। এমন সময় মেসোমশাই হঠাৎ রোগে পড়ল, ভীষণ রোগ। সকালবেলা কলঘরে গিয়ে কী যে হলো আর বেরোয় না। শেষে জানা গেল কপালে শিরা ছিঁড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই ছুটে গেল। মাকে সঙ্গে নিয়ে আমিও ছুটে গেলাম খবর পেয়ে। সমস্ত বাড়িতেই একটা থমথমে ভাব। ঝি চাকর, নাতি নাতনি সবাই সন্তুষ্ট। শুনলাম মাসিমা সেই যে মেসোমশাইয়ের পাশে গিয়ে বসেছে, আজ দুদিন আর ওঠেনি। নাওয়া খাওয়া নেই, কারো কথা শুনবে না, সবাই বলে বলে হার মেনেছে। মাকে দেখে মাসিমা উঠে এলো। চোখে জল নেই, শুকনো খটখটে। রাগে যেন চোখ দুটো শুধু লাল জবা ফুল হয়ে আছে। বললে, এসেছিস তুই? দেখে যা ও মানুষের কাণ্ড। সংসারের একটা উপকার করা দূরে থাক, এই অসুখে পড়ে আমাকে একেবারে জ্বালিয়ে খাচ্ছেন। ও মানুষ কি সোজা মানুষ ভেবেছিস? আমার ঘাড়ে সংসার চাপিয়ে দিয়ে নাচতে নাচতে এখন পালাবার মতলব ওর। মা বললে, রাঙাদি, তুমি নিজের শরীরের দিকে একবার চেয়ে দেখো। মাসিমা বললে, আমার নিজের শরীরের কথা যদি ভাববো তাহলে যে আমার সুখ হবে রে। আমার সুখ দেখলে ও মানুষের বরাবর পিত্তি জ্বলে যায়। আমার হবে সুখ। বিয়ে হওয়ায় তো চিরটা কাল আমায় জ্বালিয়েছে ও মানুষ। সুখ বলে কি দ্রব্য জীবনে জানতে পারিনি। সুখের আমার হয়েছে কি বোন? সারাটা জীবন আমায় জ্বালিয়েছেন। এখন মরে গিয়ে পর্যন্ত আমায় জ্বালাবার মতলব ওর। উনি কি সোজা মানুষ ভেবেছিস? মাসিমার শেষ জীবনটা আমরা দেখেছি। মেসোমশাই মারা যাবার আগে তার যাবতীয় সম্পত্তি মাসিমার নামে লিখে দিয়েছিল। ভবানীপুরের বিরাট বাড়ি, নগদে আর স্থাবরে মিলিয়ে প্রায় 7 লক্ষ টাকার সম্পত্তি। ছেলেদের আগে মানুষ করে গিয়েছিল মেসোমশাই। সব মেয়েদের বিয়েও দিয়ে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত। কোথাও কোনো ত্রুটি নেই।
মাসিমা বলতো, মরণ আমার, সারা জীবন এক দণ্ড সুখ পায়নি। যে মানুষ ওর সম্পত্তি নিয়ে আমি রাজা হব, দেখিস আমি ওর সম্পত্তির একটা পয়সাও ছুঁচ্ছি না হাত দিয়ে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাকুক, ছেলেরা থাকতে কর্তার পয়সার আমার দরকার নেই মা। আমি কর্তার পয়সার কখনো বিদ্বেষ করিনি, আর কখনো করবও না। তা সত্যি, মাসিমা মেসোমশাইয়ের পয়সার প্রত্যাশা করেনি। আমাদের দেশে যখন যায়, বড় হাসপাতালটার দিকে চেয়ে আমার সব কথা মনে পড়ে যায়। মেসোমশাইয়ের নামে হাসপাতাল, মেসোমশাইয়ের সেই প্রাসাদতুল্য বাড়িটা, মায়ের সমস্ত 7 লক্ষ টাকার সম্পত্তি, সব মাসিমা দান করে গিয়েছিল। শেষ জীবনটা ছেলেদের ছোট বাড়িতে কেটেছে তার। অত বড় বাড়িতে ঐশ্বর্যের মধ্যে এতদিন কাটিয়েও এখানে কোনো অসুবিধে হতো না। মেসোমশাই নামে হাসপাতাল যেদিন প্রতিষ্ঠা হলো, সেদিনও মাসিমা একবার দেখতে গেল না। যার টাকা তারই নামে হাসপাতাল। প্রকাণ্ড মিটিং হলো। মেসোমশাই গুণকীর্তন করে কত লোক কত কি বক্তৃতা দিলে। সামান্য অবস্থা থেকে কেমন করে ধনী হয়েছিলেন সেই ইতিহাস। এতটুকু অহংকার ছিল না, বিদ্বেষ ছিল না। অনলস কর্মপ্রাণ মহাপুরুষ। কর্মই ছিল তার ধ্যান, জ্ঞান, নিধিধ্যাসন। জীবনে এক মুহূর্তের জন্যে তিনি অলস হননি। প্রতিটি মুহূর্ত তার কর্মসাধনায় কেটেছে। তিনি কর্মপ্রাণ, কর্মপ্রতি, কর্মবীর মানুষ। শেষে তার বিধবা স্ত্রীর দানশীলতা ও অচলা প্রতিভক্তির জন্যে ধন্যবাদ জানিয়েও একটা প্রস্তাব পাঠ করা হলো সভায়। আদর্শ হিন্দু রমণী হিসেবে মাসিমার নামও লেখা রইল হাসপাতালের খাতায়। তবু হাসপাতালটার দিকে চাইলেই আমার কেবল মনে পড়তো মাসিমার কথাগুলো। সারা জীবন আমাকে জ্বালিয়ে খেয়েছে রে সে মানুষ, আর তার টাকা ছোবো আমি? ওই অকম্মা লোকের হাতে পড়ে আমার সারা জীবন জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমার সোনার টুকরো ছেলেরা বেঁচে থাক, তাদের খুদগুঁড়ো যা জোটে তাই খাবো। তবু সে মানুষের টাকা আমি ছুঁচ্ছি নে। দেখে নিস তুই। 40 বছরের বিবাহিত জীবন আর 21 বছরের বিধবা জীবন, এই এতদিনের একনিষ্ঠ প্রতিনিন্দার পরে যথারীতি একদিন সকালে মাসিমার মৃত্যুর খবর শুনে চমকে উঠেছিলাম, মনে আছে। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।